অদ্ভুতুরে একগুচ্ছ হাড় হিম করা ভূতের গল্প দিয়ে সাজানো আমাদের নিবেদন অদ্ভুতুরে, শুধুমাত্র ক্রিয়েটিভ ককটেল ইউটিউব চ্যানেলে। আজকের গল্প নির্জন ফরেস্ট বাংলা। লিখেছেন নির্মলেন্দু গৌতম। গল্প পাঠে সুদীপ দাস। শব্দ মিশ্রণে অভিজিৎ হালদার। প্রচ্ছদ কিষান বেরা। শুনছেন নির্জন ফরেস্ট বাংলা। দুধারে ঘন বনের জমাট অন্ধকারের ভেতর থেকে হাওয়ার একটা অদ্ভুত শব্দ গাড়ির শব্দকে ছাপিয়ে বুঝি জেগে উঠেছে। তীক্ষ্ণ একটা শীষ দিয়ে শব্দটাকে কেউ বুঝি আরো তীব্র করে তুলেছে। গাড়িটাকে একবার থামিয়ে স্টার্ট বন্ধ করে কোথা থেকে এই শব্দটা আসছে সেটা ভালো করে অনুভব করার চেষ্টা করছিল সজল, কিন্তু শব্দের উৎসটা ধরতে পারেনি। সেই শব্দ এখন সারা শরীরে আশ্চর্য একটা স্রোত হয়ে ছড়িয়ে পড়েছে। না, এরকম অদ্ভুত আর অস্বস্তিকর শব্দ আগে কখনো শোনেনি সজল। গাড়ির হেডলাইটে যতটুকু দেখা যাচ্ছে ততটুকু স্থির হয়ে আছে। হাওয়ার কোনো খেলা কোনোখানেই নেই। কি জানি, হয়তো বনের ভিতর রাতে এরকম অস্বস্তিকর শব্দই জেগে ওঠে। বলতে গেলে জীবনে এই প্রথম রাত্রিবেলায় এভাবে এরকম গভীর একটা বনের ভেতর দিয়ে সজল গাড়ি চালাচ্ছে। দুদিন আগে ডুয়ার্সের দমনপুরে এসেছিল সজল। ফরেস্ট ডিপার্টমেন্টে বড়সড় চাকরি করে পিস্তুত ভাই সুরঞ্জন। বছর দেড়েক হলো সুরঞ্জন দমনপুর ফরেস্ট অফিসে বদলি হয়ে এসেছে। বদলি হয়ে এসেই সজলকে বেড়াতে আসবার জন্য চিঠি লিখেছিল সুরঞ্জন। আসলে সজল ছোটবেলা থেকেই অ্যাডভেঞ্চার পছন্দ করে। দমনপুরে গেলে হয়তো সেই অর্থে অ্যাডভেঞ্চার হবে না, কিন্তু ডুয়ার্সের অরণ্যের যে সবুজ সৌন্দর্য তা দেখা যাবে। অ্যাডভেঞ্চারের চাইতে সেটা এতটুকু কম নয়, লিখেছিল সুরঞ্জন। সময় পেলেই যাব, সুরঞ্জনের চিঠির উত্তরে লিখেছিল সজল। কিন্তু কিছুতেই যাবার মতো সময় করে উঠতে পারছিল না। এবার একসঙ্গে কয়েকদিনের ছুটি পেয়েই চলে এসেছিল দমনপুরে। আসবার একটা কারণও আছে। মাসখানেক আগে একটা গাড়ি কিনেছে সজল। গাড়ি নিয়ে লম্বা দৌড়ে বেরিয়ে পড়ার মতো মজা নেয়ার ইচ্ছাটাও খেলা করছিল সজলের মনের ভিতর। দুটো দিন সুরঞ্জনের সঙ্গে বনের ভিতর বেরিয়ে ডুয়ার্সের নিবিড় অরণ্যের সৌন্দর্য উপভোগ করেছে সজল। সুরঞ্জন যাই বলুন, বনের ভেতর সেই বেড়ানোর অ্যাডভেঞ্চারের চাইতে কম আনন্দ দেয়নি সজলকে। বনের ভেতর বেড়াতে বেড়াতেই জয়ন্তীর গল্প করেছিল সুরঞ্জন। ছোট্ট একটা শহর জয়ন্তী। পাহাড়ের মজা আছে সেই ছোট্ট শহরে। একসময় জমজমাট ছিল জয়ন্তী। লাইমস্টোন কোম্পানির অফিস ছিল বলেই প্রচুর লোকের যাওয়া আসা ছিল জয়ন্তীতে। প্রচুর গাড়িও চলাচল করত। এখন সেই অফিস আর নেই। নির্জন হয়ে গেছে জয়ন্তী। সেই নির্জনতার জন্যই এখন জয়ন্তীকে আরো ভালো লাগবে সজলের। কিন্তু থাকবার জায়গা কি পাওয়া যাবে, প্রশ্ন করেছিল সজল। জয়ন্তীতে একটা ফরেস্ট বাংলো আছে। সত্যি যদি সজল যেতে চায়, সুরঞ্জন তাহলে ব্যবস্থা করে দিতে পারবে, বলেছিল সুরঞ্জন। সজল যেতে চেয়েছিল আর সুরঞ্জনও ব্যবস্থা করে দিয়েছিল ডাক বাংলোর। সকালের দিকে বেরিয়ে পড়বার কথা বলেছিল সুরঞ্জন, কিন্তু রাতের বন দেখবার জন্যই সজল সন্ধ্যের পর গাড়ি নিয়ে বেরিয়েছে। বেশ ভালোই লাগছিল প্রথমটা। গাড়ির হেডলাইট, বনের পথ আর ড্যাশবোর্ডের নীল আলোয় পুরো ব্যাপারটাই অ্যাডভেঞ্চার মনে হচ্ছিল। কিন্তু এখন বনের ভেতর থেকে উঠে আসা হাওয়ার শব্দের সঙ্গে সেই শিশির শব্দ খানিকটা অস্বস্তি তৈরি করছে বলে তাড়াতাড়ি জয়ন্তীতে পৌঁছাবার একটা তাড়া অনুভব করছে সজল। কটা বাজলো, ঘড়ির কাঁটায় চোখ রাখল সজল। 7:10। বনের ভেতর সন্ধ্যার পরই বুঝি গভীর রাত নেমে আসে, মনে মনে ভাবল সজল।
গাড়িটা থামিয়ে সব আলো নিভিয়ে দিয়ে একটু সময় বনের অন্ধকারটুকু উপভোগ করতে ইচ্ছে হচ্ছিল সজলের, কিন্তু এখন সেই ইচ্ছেটাকেও মনের ভেতরেই রেখে দিল। সামনের দিকে চোখ রেখে হেডলাইট থেকে ছড়িয়ে পড়া আলো দেখতে দেখতে আর সেই অস্বস্তির শব্দটা শুনতে শুনতে গাড়ি চালাতে থাকলো নিঃশব্দে। সুরঞ্জন যেভাবে জয়ন্তীর ফরেস্ট ডাকবাংলোয় যাবার পথটা বলে দিয়েছিল, ঠিক সেইভাবেই ফরেস্ট ডাকবাংলোয় পৌঁছাতে খুব একটা অসুবিধা হলো না সজলের। ফরেস্ট ডাকবাংলোয় নেপালি গার্ড সজলের গাড়িটা দেখেই একটা টর্চ হাতে কাছে এসে দাঁড়ালো। স্টার্ট বন্ধ করে গাড়ি থেকে নেমে এলো সজল। গার্ডের দিকে তাকিয়ে বলল, আমার আসবার খবরটা নিশ্চয়ই তোমার কাছে আছে? হ্যাঁ স্যার, চলুন আপনার ঘরটা দেখিয়ে দিচ্ছি, গার্ড বলল। সজল বলল, একটু দাঁড়াও, বলে গাড়ি থেকে ব্যাগটা বার করে গার্ডের হাতে ধরিয়ে দিয়ে গাড়িটাকে লক করলো। তারপর ফিরে গার্ডের হাত থেকে ব্যাগটা নিয়ে বলল, নাও চলো। চারিদিকের গাছপালা আর অন্ধকারের মধ্যে বাংলোটাকে কেন যেন ভৌতিক একটা বাড়ি মনে হচ্ছে। খুব কম পাওয়ারের যে আলোটা বারান্দায় জ্বলছে, সে আলোটা বুঝি যে কোনো মুহূর্তে হারিয়ে যাবে অন্ধকারে। মনে হচ্ছে হারিয়ে যাবার জন্যেই যেন জ্বলছে আলোটা। এখন কি আর কেউ বাংলোয় আছে? গার্ডের দিকে তাকিয়ে প্রশ্নটা করল সজল। না স্যার, আজ কেউ নেই, গার্ড বলল। গার্ডকে আর প্রশ্ন করল না সজল। ফিরে গার্ডের সঙ্গে পায়ে পায়ে বাংলোর বারান্দায় উঠে এলো। বারান্দার প্রথম ঘরটাই সজলের জন্য। গার্ড সেই ঘরের দরজার তালা খুলতেই বুঝতে পারল সজল। আসুন সাহেব। ঘরে ঢুকে আলোটা জ্বালিয়ে সজলকে ডাক দিল গার্ড। ঘরে ঢুকলো সজল, দেখলো ঘরটাকে, এগিয়ে গিয়ে তারপর টেবিলের উপর রাখলো ব্যাগটা। গার্ড বলল, খানা বলতে হবে সাহেব। না, রাতের খানা আমি রাস্তায় খেয়ে এসেছি, সজল বলল। ঠিক আছে, কোনো দরকার হলে ডাকবেন, আমি ওপাশের ঘরটাতে থাকি, গার্ড বলল। সজল বলল, ঠিক আছে। আর দাঁড়ালো না সে। চলি সাহেব, বলে চলে গেল। ব্যাগটা থেকে জিনিসপত্র বের করতে হবে। ব্যাগের উপর ঝুঁকে পড়ে চেনটা টানল সজল। ঠিক সেই মুহূর্তেই সেই তীব্র শীষের সঙ্গে বনের ভেতরের সেই হাওয়ার শব্দ যেন দরজা দিয়ে ঘরের ভেতর লাফিয়ে নেমে পড়ল। ঝনঝন করে উঠল কাচের জানলাগুলো। কম পাওয়ারের আলোটার উপর যেন কালো একটা ওড়না দোলাতে থাকলো। চমকে উঠে ফিরে দাঁড়ালো সজল। চোখ রাখলো দরজায়, দেখলো একটা কালো ছায়া দরজায় স্থির হয়ে আছে। মনে হলো জমাট সেই কালো ছায়ার মুখে তীক্ষ্ণ দুটো দাঁত তীব্র কোনো আকাঙ্ক্ষায় একটুখানি ফাঁক হয়ে আছে। পাথরের মতো স্থির হয়ে গেল সজল। মৃত্যুর মতো একটা আতঙ্ক মেরুদণ্ডের ভেতর দিয়ে শীতল স্রোত হয়ে তরঙ্গিত হতে থাকল। নিজের অজান্তেই হঠাৎ তীব্র গলায় চেঁচিয়ে উঠল সজল। দুহাত মুঠো করে শূন্যে তুলল। বাইরে থেকে উঁচু গলায় গার্ডের চিৎকার ভেসে এল। সঙ্গে সঙ্গে সেই জমাট কালো ছায়া দুটো ডানা তৈরি করল। দুলে উঠল যেন সেই ডানা দুটো। তীব্র সেই শীষের শব্দ তীব্র হলো আরো। সেই হাওয়ার শব্দ ঝড়ের ভয়ঙ্কর গর্জন হয়ে চুরমার করে দিতে থাকলো সবকিছু। চোখ বন্ধ করল সজল। বড় বড় নিঃশ্বাস নিতে নিতে একটু একটু করে ঝুঁকে পড়তে থাকলো। ফের গার্ডের সেই চিৎকার ভেসে এলো। ঝুঁকে পড়া সজল বুঝি উত্তর দেবার ক্ষমতাটুকু হারিয়ে ফেলেছে। সিঁড়ি বেয়ে কি পায়ের শব্দ উঠে আসছে? হ্যাঁ, সিঁড়ি বেয়ে সত্যি উঠে আসছে পায়ের শব্দ। সেই পায়ের শব্দের সঙ্গে সঙ্গে সজলের মধ্যে একটু একটু করে বুঝি চেতনা ফিরে আসছে। দরজায় এসে থামলো সেই শব্দ। সোজা হয়ে দাঁড়ালো সজল। খানিকটা আচ্ছন্নভাবে চোখ রাখলো দরজায়। গার্ড এসে দাঁড়িয়েছে। সজলের দিকে স্থির চোখে তাকিয়ে থাকলো গার্ড। তারপর দরজা পেরিয়ে পায়ে পায়ে ভেতরে এসে দাঁড়ালো সজলের সামনে। খানিকটা উদ্বিগ্ন গলায় বলল, আপনার কি শরীর ঠিক নেই সাহেব?
না না, শরীর আমার ঠিক আছে, কোনো মতে বলল সজল। গার্ড বোধহয় বিশ্বাস করল না কথাটা, সজলের মনে হলো। কিন্তু যা ঘটেছে খানিক আগে, সজল কিছুতেই তা বলতে পারবে না গার্ডকে। ভাববে কোনো কারণে ভয় পেয়েছে সজল। এই বাংলো সেরকম কোনো ভয়ের ব্যাপার থাকলে গার্ড নিশ্চয়ই এই নির্জন ডাক বাংলোয় একা থাকতে পারত না। শরীর যে ভালো আছে সেই কথাটা বোঝাবার জন্য সজল ফের কিছু একটা বলার চেষ্টা করল, কিন্তু তার আগে গার্ড বলল, সাব, আপনি কি কিছু দেখে ভয় পেয়েছেন? কেন? আমার আগে কি কেউ এখানে কিছু দেখে ভয় পেয়েছে? খানিকটা চমকে উঠে প্রশ্নটা করল সজল। গার্ড হাসল, বলল, না সাব, এখানে এসে কেউ কখনো ভয় পাবার মতো কিছু দেখেনি। আমি এখানে 15 বছর আছি, মাঝে মধ্যেই একা থাকতে হয় আমাকে। আমি সাব কোনোদিন কিছু দেখিনি। তাহলে দারুণ ভয়টা কি তাকেই অনুসরণ করে ফরেস্ট বাংলো পর্যন্ত এসেছে? খানিক আগে দরজায় ভয়ঙ্কর যে কালো ছায়াটাকে দুলতে দেখেছে সজল, দেখেছে তার তীক্ষ্ণ সাদা দুটো দাঁত, সেই কালো ছায়াটাই কি সেই ভয়? তীব্র একটা ভয়ের তরঙ্গ সজলকে নিয়ে বুঝি আছড়ে পড়ল। কোনো রকমে দু পা এগিয়ে এসে খাটের উপর বসল সজল। খাটের পাশেই রাখা ছিল জলের বোতল ভরা ব্যাগটা। হাত বাড়িয়ে সেটা তুলে নিয়ে জলের বোতলটা বের করল সজল। ঢকঢক করে জল খেলো অনেকটা। স্থির চোখে সজলের জল খাওয়াটা দেখল গার্ড। তারপর হঠাৎ সজলের দিকে ঝুঁকে পড়ে বলল, একটা কথা বলবো সাব? সজল জলের বোতলটা ব্যাগে ভরে রাখতে রাখতে বলল, বলো। আমি যতক্ষণ আছি ততক্ষণ আপনার ভয় পাবার কিছু নেই। গার্ড বলল। সজল যে ভয় পেয়েছে গার্ড সেটা ধরতে পেরেছে, স্পষ্টই বুঝতে পারল সজল। হঠাৎই গার্ড টানটান হয়ে দাঁড়ালো, হাত বাড়ালো সজলের দিকে, বলল, জলের বোতলটা আমায় দিন সাব, জল ভরে এনে দিচ্ছি। সত্যি বোতলটাতে জল ভরে আনা দরকার। যতটা জল আছে বোতলে সারাটা রাত তাতে চলবে না। ব্যাগ থেকে জলের বোতলটা বের করে গার্ডের হাতে ধরিয়ে দিল সজল। বোতলটা হাতে নিয়ে তীক্ষ্ণ চোখে সজলকে আর একবার দেখে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল গার্ড। ভয়ে ভয়ে দরজার দিকে চোখ রাখল সজল। ভেতরে ভেতরে অসহায় একটা অস্থিরতা বুঝি বিপন্ন করল সজলকে। এরকম একটা ভয় যে তাকে তাড়া করে ফিরবে সজল তা ভাবতেই পারছে না। সজল যদি এখান থেকে বেরিয়ে পড়ে এখন, কিন্তু বেরিয়ে পড়ার মতো সাহস এই মুহূর্তে বুকের মধ্যে খুঁজে পাচ্ছে না সজল। অচেনা বন পাহাড়ের পথ, অন্ধকারে ডুবে আছে চারিদিক। হঠাৎ যদি জমাট কালো ছায়াটা গাড়ির উইন্ডস্ক্রিনের উপর ঝাঁপিয়ে পড়ে, যদি এলোমেলো করে দেয় ফেরার পথ। সত্যি সজল ভয়ের এক অন্ধকার শূন্যতার মধ্যে একটু একটু করে তলিয়ে যাচ্ছে। জলের বোতল নিয়ে তাড়াতাড়ি ফিরে এলো গার্ড। বোতলটা বেড সাইড টেবিলের উপর রেখে সজলের দিকে তাকিয়ে গার্ড বলল, একটা কথা বলবো সাব? কি জানি কি বলবে গার্ড, মনে মনে ভাবলো সজল। বলল, বলো। বাংলোর ভেতর কিছু একটা হয়েছে সাব, সেই জন্যই ভয় পেয়েছেন আপনি, কিন্তু সেটা আমাকে বলছেন না। কথাটা বলতে গিয়ে গার্ডের মুখের রেখায় বুঝি একটা ভয়ের রেখা জেগে উঠতে দেখল সজল। চমকে উঠল সজল, বলল, কি করে বুঝলে কিছু একটা হয়েছে বাংলোর ভেতরে? সেটা ঠিক আপনাকে আমি বোঝাতে পারবো না। বলে একটু থামলো গার্ড। চাপা একটা উত্তেজনায় বড় করে একটা শ্বাস নিয়ে ফের বলল, কিছু ভাববেন না সাব, বন্দুক নিয়ে সারা রাত আমি পাহারা দেব। কথাটা শেষ করে দাঁড়ালো না গার্ড। আচ্ছা চলি সাব, গুড নাইট বলে প্রায় ছুটেই বেরিয়ে গেল ঘর থেকে। আর এক মুহূর্ত দেরি করল না সজল। খাট থেকে উঠে গিয়ে দরজাটা বন্ধ করে দিল। কিছু সময় দাঁড়িয়ে রইল সেখানেই। তারপর পায়ে পায়ে এসে খাটের উপর বসে হাত ঘড়িটা চোখের সামনে তুলে ধরল। মাত্র 8:30। কিন্তু 8:30তেই যেন মধ্যরাতের নৈশব্দ জমাট হয়ে হিমশীতল একটা নির্জনতা তৈরি করেছে।
সেই নির্জনতা আচ্ছন্ন করে দিচ্ছে সজলের সমস্ত অস্তিত্বকে। বেড সাইড টেবিলটা থেকে জলের বোতলটা নিয়ে ফের খানিকটা জল খেল সজল। গার্ড তার ভয় পাবার কারণটা স্পষ্ট করে সজলকে বোঝাতে পারেনি। তাহলে কি সজল যা দেখেছে গার্ডও তাই দেখেছে? সেই জন্যই ঠিক বোঝাতে পারেনি। সজলের সারা শরীরে বিদ্যুতের মতো একটা ভয় খেলা করে গেল। মস্ত বড় কাচের জানলার দিকে চোখ ফেরালো সজল। অন্ধকারে ডুবে থাকা গাছগুলো বুঝি অশরীরীর একটা ভয়ঙ্কর ভয়ের অস্তিত্ব হয়ে দাঁড়িয়ে আছে। চোখ বুঝল সজল। তারপর জুতো শুদ্ধ পাই চিত হয়ে শুয়ে অন্য কিছু ভাবতে চেষ্টা করল। কাল দিনের আলো ফুটবার সঙ্গে সঙ্গেই এখান থেকে বেরিয়ে পড়বে সজল। এক মুহূর্ত আর থাকবে না এখানে। এখন রাতটা শুধু ভালোই ভালোই কেটে গেলে হয়। অবশ্য একটা ব্যাপারে নিশ্চিত, রাতটা জেগেই পাহারা দেবে গার্ড। তেমন কিছু ঘটে যাবার আগেই সাহায্য পাওয়া যাবে তার। এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ল সজল তা সে নিজেও টের পেল না। হঠাৎ প্রবল একটা কিসের শব্দে লাফিয়ে উঠে বসল সজল। নিজের অজান্তেই দুহাত মুঠো করে নিজেকেই বুঝি আঁকড়ে ধরতে চেষ্টা করল। স্পষ্টই বুঝতে পারল বাংলোটার চারিদিকে কিছু একটা উড়ে বেড়াচ্ছে। ডানার শব্দে ছড়িয়ে পড়ছে ঝোড়ো হাওয়ার শব্দ। দারুণ একটা আতঙ্কে কাচের জানলার দিকে চোখ রেখে সেই শব্দটাকে বোঝার চেষ্টা করল সজল। ঠিক সেই মুহূর্তেই কালো একটা জমাট ছায়া বিশাল ডানা মেলে আছড়ে পড়ল জানলার কাচের উপর। ঝনঝন করে ভেঙে পড়ল জানলার কিছু কাচ। সেই ভাঙা কাচের ভেতর দিয়ে তীক্ষ্ণ সাদা দুটো দাঁত বেরিয়ে এলো। কি তীব্র, কি দারুণ ভয়ঙ্কর সেই দুটো দাঁত। সজলের সমস্ত শরীর শব্দহীন, বোধহীন গভীর এক শূন্যতার ভেতর ডুবে যেতে থাকলো একটু একটু করে। সেই ভয়ঙ্কর দাঁত দুটো ক্রমশ বুঝি এগিয়ে আসছে সজলের দিকে। দারুণ তৃষ্ণায় যেন অধীর হয়ে উঠেছে দাঁত দুটো। চিৎকার করে সজল গার্ডকে ডাকতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। লাফ দিয়ে নামতে চাইল খাট থেকে, নামতে পারল না কিছুতেই। হঠাৎ একটা গুলির শব্দ রাতের অন্তহীন নৈশব্দকে খান খান করে ভেঙে দিল। নিজের অজান্তেই লাফিয়ে উঠল সজল। জানলার দিকে তাকিয়ে দেখল কাচের উপরের সেই জমাট অন্ধকার তার ডানা দুটো ঝাপটে শূন্যে উঠল মুহূর্তের জন্য। তীব্র সে শিসের শব্দ তীব্রতর হল। ফের ঝোড়ো হাওয়ার শব্দ ভয়ঙ্করভাবে বাংলোর উপর ঝাঁপিয়ে পড়ল। না, আর সহ্য করতে পারছে না সজল। নিজের অজান্তেই দুটো চোখ বুঝল। নিশ্চয়ই সেই কালো অন্ধকারকে ওপর থেকে নেমে আসতে দেখেছে গার্ড। দেখেছে জানলার উপর ঝাঁপিয়ে পড়তে। গুলিও ছুঁড়েছে জানলার উপর ঝাঁপিয়ে পড়বার পরে। সেই গুলির শব্দই শুনেছে সজল। কি জানি কি হবে শেষ পর্যন্ত। অদ্ভুত একটা শব্দ বেরিয়ে এলো সজলের বুকের ভিতর থেকে। কত রাত এখন? চোখ খুলল সজল। অসম্ভব ভয়ে ভয়ে জানলার দিকে চোখ ফেরালো। না, জানলার সেই জমাট অন্ধকারটা আর নেই। ভাঙা কাচের ভেতর দিয়ে বাইরের অন্ধকারটুকুই শুধু দেখা যাচ্ছে। নিজেকে ফিরে পেতে চেষ্টা করলো দারুণভাবে। ঠিক তখনই বাইরের অন্ধকারের ভেতর থেকে রক্ত জল করা তীব্র একটা আর্ত চিৎকার ভেসে এলো। মনে হলো কেউ যেন ভয়ঙ্কর মৃত্যুর মুঠোর ভেতর থেকে নিজেকে ছাড়িয়ে নেবার জন্য প্রাণপণ চেষ্টা করছে। জীবনে এরকম চিৎকার কখনো শোনেনি সজল। ঝুঁকে পড়ে দুহাতে কান দুটো চেপে ধরল, কিন্তু সেই ভয়ঙ্কর চিৎকার থেকে মুক্তি পেল না। দারুণ রকমের একটা দুঃস্বপ্নের ভেতর ক্রমশ ডুবে যেতে থাকলো। তবু কোনো রকমে খানিকটা স্থির রাখতে চেষ্টা করলো নিজেকে। অমনিভাবে হঠাৎ মৃত্যু যন্ত্রণায় চিৎকার করছে কে? আচ্ছা, গার্ডের কি কিছু হয়েছে? না, গার্ড ছাড়া এখানে এই মুহূর্তে আর কারো থাকবার কথা নয়। এরকম চিৎকার সে ছাড়া কে করবে? আর কিছু ভেবে উঠবার আগে হঠাৎ থেমে গেল সেই চিৎকার। সেই শিসের শব্দ যেন জান্তব উল্লাসে অদ্ভুত এক ছন্দে দোল খেতে থাকলো। এবার কিছুক্ষণ দোল খেতে খেতে থেমে গেল সেই শিসের শব্দ। তারপর এক অনন্ত নৈশব্দ খেলা করতে থাকলো চতুর্দিকে। সজলের মনে হলো সে এবার ঠিক মরে যাবে।
দারুণ একটা কান্নায় গলার ভেতরটা ব্যথা করতে থাকলো সজলের। চোখ তুলে ছাদের দিকে তাকালো সজল। কি যেন খুঁজতে চেষ্টা করলো সেখানে। জানলায় ঝুলতে থাকা কাচের একটা টুকরো হঠাৎই মেঝের উপর শব্দ করে পড়ল। অনন্ত নৈঃশব্দের মধ্যে যেন ঘরের ভেতরের চার দেওয়াল, ছাদ আর মেঝের উপর প্রতিধ্বনিত হলো সেই শব্দ। সঙ্গে সঙ্গে কি যেন ঘটে গেল সজলের ভেতর। টান টান হয়ে বসল সজল। হাত বাড়িয়ে তুলে নিল জলের বোতলটা। ঢকঢক করে বেশ খানিকটা জল খেল। বাকি জলটুকু ঢেলে দিল মাথায়। একটু একটু করে নিজেকে ফিরে পাচ্ছে সজল। হ্যাঁ, একটু একটু করে সত্যি সজল নিজেকে ফিরে পাচ্ছে। নিজের অজান্তেই সজল চোখের সামনে হাতটা তুলে চোখ রাখল ঘড়ির উপর। 2:20 সজল এবার একটু সরে এসে খাট থেকে নেমে দাঁড়ালো। অনেকদিন অসুখে ভুগে উঠলে যেমন মনে হয় তেমন মনে হচ্ছে এখন। গার্ডের খবরটা একবার নেওয়া উচিত। হঠাৎই কথাটা মনে হলো সজলের। দরজার দিকে তাকালো একবার, বড় করে শ্বাস নিল একটা। তারপর পায়ে পায়ে এসে দাঁড়ালো দরজার সামনে। উত্তেজনায় তোলপাড় হচ্ছে বুকের ভেতরটা। তবু নিজেকে নিজেই অতিক্রম করলো সজল। হাত বাড়িয়ে দরজাটা খুলল। সঙ্গে সঙ্গে একরাশ এলোমেলো ছোড়ো হাওয়া বুঝিয়ে ঝাঁপিয়ে পড়ল সজলের উপরে। শিউরে উঠল সজল। স্থিরভাবে দরজায় দাঁড়িয়ে চোখ বাড়ালো বাইরে। নির্জনতা যেন ভয়ঙ্করভাবে তরঙ্গিত হচ্ছে চারিদিকে। নির্জনতা যেভাবে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে সজল বুঝি তা ভাবতেও পারছে না। বারান্দায় মৃদু আলোটুকু রাতের হালকা কুয়াশায় ডুবে আছে। বারান্দা ছাড়িয়ে বাংলোর প্রাঙ্গণে নামতে পারছে না আলোটুকু। দরজা দিয়ে লাফিয়ে পড়া ঘরের আলোটুকুও বারান্দায় এসে থমকে গেছে। কিন্তু গার্ড কোথায়? গুলি ছুঁড়ে কখনোই সে মিলিয়ে যেতে পারে না। দরজা খুলে সজলকে বেরিয়ে আসতে দেখে নিশ্চয়ই তার কাছে এসে জিজ্ঞেস করা উচিত ছিল কেন সজল দরজা খুলেছে। গার্ডকে কি চেঁচিয়ে একবার ডাকবে সজল? ডাকাই তো উচিত। মনে মনে কথাটা ভেবে সজল দুপা এগিয়ে এলো। তারপর ভাঙা গলায় চেঁচিয়ে ডাকলো গার্ডকে। গার্ড সাহেব, গার্ড, গার্ড। সঙ্গে সঙ্গে বাংলোর প্রাঙ্গণ থেকে তীব্র সেই শীষের শব্দ চারিদিকের ভয়ঙ্কর নির্জনতাকে যেন ঝড়ে উত্তাল সমুদ্রের মতো অস্থির গর্জনে ভেঙে দিল। কোনো রকমে দুপা এগিয়ে এলো সজল। বারান্দার রেলিং ধরে সামনে নিল নিজেকে। তারপর দু চোখ বুঝে বড় বড় করে শ্বাস নিল বার কয়েক মুহূর্ত সেইভাবে দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে চোখ খুলল সজল। রেলিংয়ের উপর আরো খানিকটা ঝুঁকে পড়ে অন্ধকারের ভেতরে চোখ বাড়ালো কিছু বুঝবার জন্য। সঙ্গে সঙ্গে বুঝে নিঃশ্বাস বন্ধ হয়ে এলো সজলে। সেই জমাট অন্ধকারটা প্রাঙ্গণের উপর কি যেন একটা জিনিসকে তার দুটো ডানায় চেপে ধরে বসে আছে। ধীরে ধীরে দুলছে ডানা দুটো। অলৌকিক একটা ছন্দে যেন দোলাচ্ছে প্রাঙ্গণের পুরো অন্ধকারকে। ফের তেমনি ভাঙা গলায় গার্ডকে ডাকলো সজল। গার্ড সাহেব, গার্ড সাহেব। না, কোনো উত্তর এলো না। খানিকটা সময় কিভাবে যেন গড়িয়ে গেল। হঠাৎ সজল দেখল সেই ডানা দুটো আরো জোরে জোরে দুলতে দুলতে ভেসে উঠল আস্তে আস্তে। চতুর্দিকে সমস্ত অন্ধকার যেন ভর করছে সেই ডানায়। বাতাস যেন সেই ডানার সঙ্গী হলো। গাছপালার ভেতর অসংখ্য পাখি ডেকে উঠল একসঙ্গে। ডানা দুটো উঠতে উঠতে দুবার প্রদক্ষিণ করল বাংলোটাকে। তারপর হঠাৎই তীব্র বেগে উত্তরে পাহাড়ি অরণ্যে কুয়াশায় হারিয়ে গেল। সঙ্গে সঙ্গে চতুর্দিক পাল্টে গেল আশ্চর্যভাবে। কুয়াশায় ঢেকে থাকা রাত্রিটা ভারহীন একটা অনুভবে ভরে দিল সজলকে। এবার বাংলোর প্রাঙ্গণের দিকে চোখ রাখল সজল। প্রাঙ্গণের অসহ্য অন্ধকারে চিত হয়ে কে শুয়ে আছে? তীব্র একটা ভয়ে সজল ঝুঁকে পড়ল সেদিকে। মাথার টুপিটা দেখে মুহূর্তে চিনে ফেলল গার্ডকে। তাহলে কি গার্ডকেই ঢেকে রেখেছিল সেই ডানা দুটো? না, আর এক মুহূর্ত দেরি করল না সজল। টান টান হয়ে দাঁড়ালো। তারপর দ্রুত পায়ে বারান্দা থেকে নেমে এলো। ফের একবার চিত হয়ে শুয়ে থাকা গার্ডকে দেখে নিয়ে পায়ে পায়ে সামনে এসে ঝুঁকে পড়ল গার্ডের শরীরের উপর। ঝুঁকে পড়েই আতঙ্কে লাফিয়ে উঠল।
মৃত্যু যন্ত্রণায় বিস্ফারিত গার্ডের চোখ দুটো আকাশের দিকে স্থির হয়ে আছে। হাঁ হয়ে আছে মুখটা। বন্দুক আর টর্চটা পড়ে আছে পাশে। না, গার্ড আর বেঁচে নেই, স্পষ্টই বুঝতে পারল সজল। প্রবল একটা আতঙ্কে পালাতে গিয়েও সজল পালাতে পারল না। কোনো রকমে পাশে পড়ে থাকা গার্ডের টর্চটা তুলে গার্ডের মুখের উপর আলো ফেলল। চমকে উঠল সঙ্গে সঙ্গে। গার্ডের গলার দুদিকে গভীর দুটো ক্ষত, রক্তের দাগ লেগে আছে সেই ক্ষত দুটোয়। মুহূর্ত সেদিক থেকে চোখ সরিয়ে নিল সজল। তাহলে ডানাওয়ালা জমাট অন্ধকারের মতো যেটা এতক্ষণ ধরে ভয়ঙ্কর শীষের শব্দ বাজিয়ে সজলের পেছনে ছুটে বেড়াচ্ছিল, সেটা একটা ভ্যাম্পায়ার, রক্তচোষা বাদুর। শেষ পর্যন্ত গার্ডের গলায় নিষ্ঠুর দাঁত বসিয়ে সে তার তৃষ্ণা মিটিয়েছে। অথচ আশ্চর্য, বনের ভেতর ঢোকার পর থেকেই তো সে অনুসরণ করে এসেছিল সজলকে। তাহলে কি জানলায় জমাট অন্ধকারটাকে ঝাঁপিয়ে পড়তে দেখে গুলি ছুটতেই ক্রোধে সজলকে ছেড়ে গার্ডের উপর ঝাঁপিয়ে পড়েছিল সেই রক্তচোষা বাদুরটা? সজলের বদলে গার্ডের রক্তেই সে কি তার তেষ্টা মিটিয়েছে? ভেতরে ভেতরে দারুণ একটা ভয়ে শিউরে উঠল সজল। না, নিজেকে বুঝি আর ধরে রাখতে পারছে না সজল। ফের একবার গার্ডের গলার সেই ক্ষত দুটোর দিকে তাকালো আতঙ্কে আর যন্ত্রণায় বিস্ফারিত হওয়া গার্ডের মুখের দিকে। কখন যে অবশ হয়ে যাওয়া হাত থেকে জ্বলন্ত টর্চটা খসে পড়ল, সজল তা টেরও পেল না। অন্ধকারে ডুবে থাকা নির্জন ফরেস্ট বাংলোর প্রাঙ্গণে আকাশের দিকে তাকিয়ে নিঃশব্দে একটা রৌদ্রময় সকালের জন্য অসহায়ভাবে অপেক্ষা করতে থাকল সজল। অদ্ভুতুরে।